শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিন কাটবে সবার, এই প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে থাকছি আমি খালেদা, এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল। খালেদা, তোমাকেও শুভ সকাল। কেমন আছো? আমি বেশ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, আমিও তোমার মতো বেশ ভালো আছি। কারণ আজকে এমন একজন অতিথিকে আমরা পেয়েছি যাকে দেখে আমার একটি কবিতার কথা মনে হচ্ছে এবং যার সম্পর্কে জেনে আমার সেই কবিগুরুর কিছু চরণ মনে হচ্ছে। বলে ফেলো। দর্শক, আমি বলতে চাই, চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি, প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে। শুধু তার কাজের ক্ষেত্রে নয়, তিনি ছোটবেলা থেকে মানব প্রেমে বিশ্বাসী এবং তিনি তার কাজের বাইরেও সেই প্রেম বিলিয়ে দিচ্ছেন সমাজের দিকে দিকে। তিনি আর কেউ নন, স্থপতি শেহলা কে কবির। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল আপনাদেরকে। কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। আমি শুরুতে মানব প্রেমের কথা কেন বললাম, কারণ আপনাকে আমরা পরিচয় করে দিচ্ছি স্থপতি হিসেবে, তবে আপনি ছোটবেলায় হতে চেয়েছিলেন একজন চিকিৎসক এবং এখন আপনি আপনার কাজের পাশাপাশি আপনি আপনার কাজকে এমনভাবে বিভিন্ন সমাজসেবার সাথে সম্পৃক্ত করেছেন, সেগুলো আমার আসলে অনেকের জন্য দৃষ্টান্ত। আমরা করতে চাই, এখনো সুযোগ পাইনি, করতে চাই। জি, আমরা পুরো ঘন্টা জুড়ে সেসব সম্পর্কে শুনবো। তবে একদম ছোটবেলা থেকে গল্প শুরু করি। সেই যে বাবা মায়ের কনিষ্ঠ সন্তান, বাবা শ্রদ্ধেয় এনায়েত করিম এবং মা হোসনে আরা করিম, তাদের ছোট্ট সন্তান। বাবা চেয়েছিলেন যে আপনার জন্মটা বাংলাদেশেই হোক। কেন চেয়েছিলেন? আব্বা তো ডিপ্লোম্যাট ছিলেন, পাকিস্তান ফরেন সার্ভিস জয়েন করেছিলেন 1952। এর ফলে তো বিভিন্ন জায়গায় পোস্টিং সবসময় হচ্ছিলই। সো আমার বড় বোন লন্ডনে জন্মেছিল, তো ও যেহেতু লন্ডনে জন্মেছে, যখন সেকেন্ড টাইম আম্মা এক্সপেক্টিং, তখন ভাবলো যে একটা সন্তানকে তো দেশের মাটিতে জন্ম দিতেই হবে। তো তখন আব্বার পোস্টিং ছিল তেহরানে, তখন শাহ ইরানের টাইম। সো তখন ওনারা ঠিক করলেন না, আম্মা দেশে আসবেন এবং দেশে এসে আমি এখানেই জন্মাবো। তারপর আবার আমি জন্মাবার পরে 2-3 মাস পরে আবার তেহরানে ফেরত গেলেন। আচ্ছা, যেহেতু চেয়েছিলেন যে একজন সন্তান বাংলাদেশে জন্ম হোক, তার মানে কোথাও না কোথাও গিয়ে দেশপ্রেমের ব্যাপারটা বেশ প্রকটভাবেই ছিল তাদের ভেতরে। প্রকটটা আন্ডারস্টেটমেন্ট আমার আব্বার সম্বন্ধে বলতে গেলে। ওই দেশপ্রেমকে আমি ডিসক্রাইব করে আমি ওটার আমরা তার সম্পর্কে শুনেছি অনেক কিছু, আমরা তা একটু বিস্তারিতই জানবো। এবং এমনও হয়েছিল যে তার যখন প্রয়াণ হয়েছিল, তিনি যখন চলে গিয়েছিলেন, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাউমাউ করে কেঁদেছিলেন। আমি তো আমার আব্বাকে, আমি না শুধু, সবাই যারা আব্বাকে চিনতেন আব্বাকে ফ্রিডম ফাইটারই বলবেন। কারণ যদিও উনি ডিপ্লোম্যাট ছিলেন, বিদেশে ছিলেন, ওনার দেশপ্রেমের মানে দ্য লেভেল অফ প্যাশন হি হ্যাড ফর হিজ কান্ট্রি অ্যান্ড দ্য লেভেল অফ লাভ, মানে ওনার মতো মানে ফিয়ার্সলি ন্যাশনালিস্টিক মানুষ খুব কমই দেখা যায়। ওনার সব কিছুর মধ্যে ছিল সেটা, মানে বাংলাদেশকে স্বাধীন করার ভাষা আন্দোলনের সময় উনি যেভাবে উনি ফাইট করেছেন, উনি এমনকি উনি বঙ্গবন্ধুর সঙ্গে উনি জেল সেলও শেয়ার করেছেন 8-9 মাস, এবং ওই সময় ওনাদের সম্পর্কটা আরও খুবই দৃঢ় হয়ে যায়। আইডিওলজিক্যালি মানে দেয়ার লাইফ গোলস, দেয়ার ভিশন ফর দিস কান্ট্রি, এগুলো সব এত কমন। সো দে লার্ন টু, মানে তখনই ওনাদের সম্পর্কটা খুবই দৃঢ় হয়ে যায়। সো বঙ্গবন্ধু আব্বাকে খুবই ভালোবাসতো, আর আব্বা তো বঙ্গবন্ধু বলতে, আর আমি মানে ওটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, কারণ আব্বা মারা গেছে 1974-এ আর বঙ্গবন্ধু মারা গেছে 1970। আব্বা যদি বেঁচে থাকতেন, বঙ্গবন্ধুকে যখন ওনারা মেরে ফেললেন, উনি কিন্তু তখনই উনি হার্ট অ্যাটাক করে মারা যেত, আমি জানি সেটা। জি। আপনার বাবার সম্পর্কে বলছিলেন আপনি, তো আপনার জন্ম তেহরান থেকে, বাবা চেয়েছিলেন ঢাকা বাংলাদেশে হোক, বাংলাদেশে হলো, এবং আপনি বলছিলেন যে খুব ছোটবেলায় আপনি আবার তেহরানে ফিরে গেছেন। মানে ওনারা তো তেহরানে পোস্টেড, সো ওনাদের কিন্তু দে হ্যাভ টু লিভ ইন তেহরান। সো আমি জাস্ট বাংলাদেশে আম্মা আসলেন, নানির কাছে থেকে আমি হলাম, তারপর আবার তেহরানে আমরা ফেরত গেলাম। কত মাস পর ফিরে গিয়েছিলেন? 2-3 মাস, 2 মাস একটু বড় হলাম, তারপর আম্মা নিয়ে গেলেন ওখানে। তেহরানে আপনার শৈশবটা কেমন কেটেছে? আমার তো একদম ছোট শিশু, জানি না, মনে নাই। আমি একটা যখন থেকে আপনার মনে পড়ে শিশু, আমার হয়তো খুবই হালকা একটা স্মৃতি মনে আছে, আমি একটা স্ট্রোলারে বসে আছি, আচ্ছা, বা একটা প্র্যামে, ইংলিশ স্টাইলে প্র্যাম হয় না, এবং খুব ঠান্ডা,
ওর মধ্যে বের হয়েছে, আমাকে প্রেম থেকে এরকম করে কেউ দেখছে, এই স্মৃতিটা শুধু হালকা মনে আছে। আর বড় বোনকে মনে আছে, এছাড়া কিছু মনে, একদমই শিশু। শৈশব আপনার কেটেছে বিভিন্ন দেশে, কোন কোন দেশে? তেহরান থেকে আমাদের পোস্টিং হলো বার্মাতে, বার্মা থেকে তারপর দিল্লিতে। 1965-এর ওয়ারের সময় আমরা দিল্লিতে ছিলাম, এবং ওই ওয়ারের সময় আমাদের, যেহেতু আমরা তখন পাকিস্তান এমবাসির ডিপ্লোম্যাটসরা সবাই গিয়ে তখন পাকিস্তান এমবাসিতে আশ্রয় নেয়, ওনাদেরকে বলা হয় সবাই এমবাসিতে এসে পড়ো। তারপরে আমরা ওখান থেকে আমার আব্বার ইসলামাবাদে হোম পোস্টিং হয়। হোম পোস্টিংয়ের সময় আব্বা ছিল ডিরেক্টর অফ ইন্ডিয়া ডেস্ক, এবং আব্বার এক্সপার্টিস ছিল অন ইন্ডিয়া অ্যান্ড অন দ্য হোল ওয়াটার শেয়ারিং ইস্যু। এমন একটা ঘটনা আছেন যখন তখন জুলফিকার আলী ভুট্টো ছিলেন ফরেন মিনিস্টার। তো ইনফ্যাক্ট তখন আমার মনে হয় আব্বা তখন বোধহয় তখনও ইন্ডিয়াতে পোস্টিং। সো ইন্ডিয়ার থেকে পুরো একটা ডেলিগেশন যাবে পাকিস্তানে ওনাদের সঙ্গে আলোচনা করতে। তো আব্বা অন্য কোথাও বোধহয় তখন কোনো একটা ফরেন ট্রিপে ছিল। তো জুলফিকার আলী ভুট্টো বলল, এনায়েত করিমকে ছাড়া আমি ইন্ডিয়ান কারোর সঙ্গে বসতে পারবো না, সো ওনাকে ছাড়া এই মিটিং করা আমার পক্ষে সম্ভব না, ও আসুক তারপরে করবো। ওনাদেরকে মানা করেন এখন আসতে। আব্বা খুবই, হি ওয়াজ এ এক্সপার্ট অন ইন্ডিয়া অ্যান্ড হি ওয়াজ এন এক্সপার্ট অন দ্য গ্যাঞ্জেস ওয়াটার শেয়ারিং। উনি ফারাক্কা ব্যারাজ নিয়ে প্রচুর কাজ করতে চেষ্টা করেছেন এবং এটা নিয়ে অনেক কাজ করেছেন উনি। ইভেন প্রি লিবারেশন অ্যান্ড পোস্ট লিবারেশন উনি চেষ্টা করেছিলেন, এটা অনেক কাজ করেছেন এটা নিয়ে। আপনার বাবার সম্পর্কে তো আমরা জানি, নিশ্চয়ই আমরা পুরো গল্প জুড়ে আবারও শুনবো। পরিবারের অন্য সদস্যদের সম্পর্কে একটু জানতে চাইবো, মা, ভাই, বোন। সো আমার আম্মা হোসনে আরা করিম, উনি গৃহিণী ছিলেন যতদিন আব্বা বেঁচে ছিলেন, কিন্তু আম্মা ইসের থেকে পাশ করেছেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে সায়েন্সের স্টুডেন্ট ছিল, কেমিস্ট্রি মেজর। এবং ওনাদের পরিচয় হয় কলকাতায়। যখন আব্বা তো ছোটবেলায় ম্যাট্রিকে গোল্ড মেডেলিস্ট ছিলেন, খুবই মেধাবী স্টুডেন্ট ছিল। ওনার দেশ ছিল জিঞ্জিরা, কেরানীগঞ্জ। উনি বুড়িগঙ্গা ক্রস করে এসে স্কুলে যেতেন। প্রেসিডেন্সি কলেজে উনি ইন্টারমিডিয়েট করতে এসেছিলেন, আমার নানা তখন কলকাতায় ছিলেন সব ফ্যামিলি নিয়ে। তো তখনই আব্বা আমার পরিচয় হয়। দাদা নানা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। সো দ্যাটস ওয়্যার দে মেট অ্যাজ ইয়াং টিনেজার্স আই সাপোজ, অ্যান্ড অবভিয়াসলি দে ফেল ইন লাভ, এবং তখন থেকে সম্পর্ক শুরু। সো তারপর তো 1947-এর পরে তো দেশে এসেই পড়ে, এবং আম্মা ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে পাশ করেন। আমাদের বিয়ে হয় 1950-তে, আর 1952-তে আব্বা ফরেন সার্ভিস জয়েন করেন। এই আর আমার একটা বড় বোন ছিল, ও প্রতিবন্ধী ছিল, আমার চেয়ে 4 বছরের বড়। বাস এই আমরা দুই বোন। এবং তারপর আপনার জন্ম হলো, এবং সেটি হলো 5 অগস্ট 1961 সালে। এবং সেই যে জন্মের পর থেকে বিভিন্ন দেশ ঘুরে বেড়ানো এবং পরবর্তীতে আপনার জীবনের বর্ণাঢ্যময় জীবনের কিছু তথ্য আমি দর্শকদের জানাতে চাই, তারপর আবার গল্পে ফিরবো। ঠিক আছে, বলেন আপনি। দর্শক, আধুনিক স্থাপত্য শৈলীর সমন্বয়ে স্থাপত্য শিল্পে যারা কাজ করে চলেছেন তাদের মধ্যে আমাদের আজকের অতিথি শেহলা করিম কবির। প্রখ্যাত বাংলাদেশি কূটনীতিবিদ এনায়েত করিমের কনিষ্ঠ সন্তান শেহলা কে কবির 1985 সালে অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অফ আর্কিটেকচার ডিগ্রি লাভ করেন। 2014 সালে সমমনা কয়েকজন স্থপতিকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন স্টুডিও মর্ফ জেনেসিস লিমিটেড নামের একটি কনসালটেন্সি ফার্ম। স্বনামধন্য স্থপতি শেহলা কে কবির এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং সিনিয়র পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যেই এই প্রতিষ্ঠানটি বেশ কিছু দৃষ্টিনন্দন স্থাপনার ডিজাইন এবং ইন্টেরিয়র করে প্রশংসিত হয়েছে। সম্প্রতি মাল্টি ফ্যামিলি রেসিডেন্সিয়াল কমপ্লেক্স ক্যাটাগরিতে আর্ক এশিয়া অ্যাওয়ার্ডস ফর আর্কিটেকচার 2021 প্রতিযোগিতায় অনারেবল মেনশন পুরস্কার অর্জন করে। দর্শক, চলুন তার কাছে আবারও ফিরে। এসব সম্পর্কে তো অবশ্যই শুনবো, তবে কিছুক্ষণ আগে শুনছিলাম যে বিভিন্ন দেশে আপনারা শৈশব কেটেছে। আমরা তো দেখা যায় যে এক জেলা থেকে আরেক জেলায় গেলে আসলে অন্যরকম লাগে, কারণ বন্ধু বদল হয়, জায়গা বদল হয়। সেখানে আপনার শৈশব কেটেছে বিভিন্ন দেশে দেশে। তো এই যে নতুন বন্ধু, নতুন পরিবেশ, সব কিছু আপনার জীবনকে আসলে কতটুকু প্রভাবিত করেছে? এটা প্রত্যেকটা কূটনীতিবিদের ছেলেমেয়েদেরই একটা এক্সপিরিয়েন্স। এক দেশে গেলাম, নতুন করে স্কুলে ভর্তি হলাম, নতুন বন্ধু বানালাম, জাস্ট বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠতাটা আরও দৃঢ় হয়ে গেল। ঠিক তখনই টাইম টু প্যাক আপ অ্যান্ড লিভ অ্যান্ড সে গুড বাই। এটা একটা খুব কঠিন জিনিস সত্যি কথা বলতে গেলে।
সো বাট ইউ গেট ইউজ টু ইট। আমার উপরে এটার এফেক্ট আমি যেটা বলবো যে আমার উপরে বিশেষ করে, আমি জানি না সবার উপরে একই এফেক্ট হয় নাকি, দ্যাট আমি খুব অ্যাডাপ্টেবল, এই জন্য আমি খুব ইজিলি অ্যাডজাস্ট করি সব রকম মানুষের সঙ্গে। এবং I think that this is something probably most children of diplomats can say, that যেহেতু আমরা সারাক্ষণ বিয়ে করছি, বদলাচ্ছি, নতুন করে বন্ধু বানাচ্ছি, কিন্তু অ্যাডাপ্টেবিলিটিটা খুব বেড়ে যায়। এবং আমার আব্বা আম্মা সবসময় বাসায় দেশে যখন বেড়াতে আসতেন, সবসময় আমার আব্বা, দাদা এবং নানা দুজনে ওল্ড ঢাকায় থাকতেন, ওখানে আসতেন। মনে করেন একটা বিদেশে অন্যরকম লাইফ, ওখান থেকে ওল্ড ঢাকায় এসে একটা বাসায় এসে ওটার পরিবেশ অন্যরকম, ওটার এভরিথিং ইজ ডিফারেন্ট, বাথরুমে যাওয়া অন্যরকম একটা বলি মানে, বাট ইউ সি, বাট ওটা করাতে না আমরা খুব অ্যাডাপ্টেবল ছিলাম সবসময়। আর আব্বা আম্মা সবসময় বিদেশে থাকলেও সবসময় বাংলাদেশের কথা সারাক্ষণ কানের মধ্যে, আত্মীয় স্বজন, ওই যে ওই খালাতো বোনটা আমার আছে, ওই যে তোমার ওই খালাটা, ওই কাজিনটা, সারাক্ষণ এই গল্পগুলো। এটা মনে হয় করার একটা কারণই ছিল, আমার একদম এটা ছোটোবেলা থেকে মনে পড়ে যে দেশের সঙ্গে টানটা যেন কোনো রকমেই নষ্ট না হয়। বিদেশে বড় করছি বাচ্চাকে, ইংলিশ মিডিয়াম স্কুলে বিভিন্ন দেশে পড়ছে, ইন্টারন্যাশনাল স্কুলসে পড়ছে, কিন্তু দেশের সঙ্গে টানটা যেন সবসময় খুবই দৃঢ় থাকে। এটা হলো আমার প্রচেষ্টা ছিল সারা জীবন, আমার এটা মনে পড়ে। এবং আমরা ওরকমই ফিল করতাম, কবে দেশে যাব, কবে ছুটিতে যাব, কবে খালামাদেরকে দেখবো, চাচাদেরকে দেখবো, ফুপুদেরকে দেখবো, কাজিনদেরকে দেখবো। এই জিনিসটা আসলে এটি বোধহয় সঠিক মূল্যবোধ, যেটি তারা আপনাকে আপনাদের মাঝে ছড়িয়ে দিয়েছিলেন, এবং সেটি কিন্তু আপনারা এখনো বহন করে চলেছেন। তো আমি যদি একটু সামনের দিকে যাই, 1971 সালে তখন আপনারা ওয়াশিংটনে বসবাস করছিলেন, ওই সময়ের স্মৃতি কতটুকু মনে পড়ে? আচ্ছা বলি। সো যেটা একটু আগে বললাম যে 1970s তো তখন হোম পোস্টিং ইসলামাবাদে ছিল। 1971-এ ঠিক জানুয়ারিতে আব্বার পোস্টিং হলো টু ওয়াশিংটন অ্যাজ কাউন্সিলর টু ইকোনমিক কাউন্সিলর টু দ্য পাকিস্তান এম্বাসি। সো ওখানে প্রথম কয়েক মাস তো খুবই সুন্দর সময় ছিল, খুব এনজয় করছিলাম, নতুন একটা ওয়েস্টার্ন দেশে এসেছি। কারণ এর আগে কিন্তু খেয়াল করবেন আমরা একটু সব এশিয়ান কান্ট্রিজে ছিলাম, কিন্তু ওখানে যাওয়ার সময় আমার আব্বা খুব আমাকে, ছোট তখন আমি মেয়ে, কত 7.5-8 বছর বয়স, তো আমাকে কি বলবে ব্যস্ত বলে আমি যখন প্যারিসে পড়তাম, বুঝছো, রোজ সকালে আমরা, কারণ প্যারিস আর লন্ডন হয়ে আমরা ওয়াশিংটনে গেলাম, যে প্যারিসে যখন যেতাম আমরা একটা সবসময় সকালে উঠেই বের হয়ে যেতাম, একটা লম্বা একটা রুটি কিনে, সব প্যারিসিয়ানরা তাই করে, ওরা তারপর বাসায় এসে একটু চিজ দেয়, ওটাই হলো হয় ব্রেকফাস্ট। লন্ডনে গেলে বাইরে একটা বোতল থাকে, ঠান্ডা একটা বোতল অফ মিল্ক এনে গ্লাস বটল, মানে হোয়াট ইজ ইট, সো ইট ওয়াজ ফ্যাসিনেটিং ইভেন ফর আ চাইল্ড, ইউ নো, যে এটা তো ইন্টারেস্টিং, দরজাটা খুলে সব বাইরে একটা। তারপর ওয়াশিংটনে পৌঁছালাম, ওয়াশিংটনে খুব সুন্দর সময় কাটলো, প্রথম কয়েক মাস খুবই সুন্দর ছিল। কয়েকটা ছোটোবেলার স্মৃতি মনে পড়ে, যে ওখানকার থ্যাঙ্কস গিভিং আর ক্রিসমাস খুব বড় করে সেলিব্রেশন হয়, নেইবারদের সঙ্গে খুব বন্ধুত্ব, আমরা হাঁটতে যেতাম, নেইবারদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, ওনারা দাওয়াত দিতেন। সো একটা খুব সুন্দর একটা শীতকালের রাত মনে পড়ে, আমরা ভিতরে বসে আছি, থ্যাঙ্কস গিভিং ডিনার রেডি করা হয়েছে, ওই স্টাইলের টার্কি অ্যান্ড এভরিথিং, ইউনো, রোস্ট টার্কি, ক্র্যানবেরি সস, এসব। আর আব্বারা মিউজিক অন করলেন, আর বাইরে তখন বরফ পড়ছে। সো এই দৃশ্যটা খুবই সুন্দর, কাচের জানলা দিয়ে দেখছি, মানে এটা তো একটা স্বপ্নের মতো না, রাত্রেবেলা বরফ পড়াটা, এত সুন্দর পৃথিবী আল্লাহ দিয়েছে আমাদেরকে, মানে দ্যাট সাইট ইজ সামথিং, মানে। আর আমার মনে আছে ওই মিউজিক অন করলো আব্বা, তারপর আমাকে নিয়ে একটু আব্বা একটু বলরুম ডান্সিং শেখাতে শুরু করলো, বলরুম ডান্সিং, তারপর চা কেমন করে নাচতে হয় এগুলা শেখাতে শুরু করলো। খুব শৌখিন ছিল আব্বা, খুব শৌখিন ছিল। সো যেমন দেশ ভালোবাসতো, আবার ইন্টারন্যাশনালও ছিল, ইউনো, সো হি ইউজড টু লাভ দোজ থিংস। আমার ওগুলো খুব মনে পড়ে, একদমই ছোট মেয়ে আমি তখন, বিউটিফুল একটা রাত ছিল, স্বপ্নের মতো, ছবির মতো শৈশব যেটি বলা যায়। তবে একটি ব্যাপার আপনার অনেক গর্ব হয় না, যে তিনি যখন ডিসেম্বরে দেশ স্বাধীনের পর ওয়াশিংটনে প্রথম মিশন শুরু করেন, এবং তারপরে স্বাধীন বাংলাদেশের নতুন ফরেন পলিসি আপনার বাবার হাতেই রচিত হয়েছিল। হ্যাঁ, ওনার হাতে রচিত না হলে উনি অবশ্যই ওটার মধ্যে একটা খুব বড় পার্ট প্লে করেছিলেন, অনেকেই ছিলেন ওটার মধ্যে, কিন্তু আব্বা অনেক বড় পার্ট প্লে করেছিলেন, বিকজ দ্যাট ওয়াজ হিজ, যে দেশ স্বাধীন হয়েছে, এখন তো দেশের একটা ফরেন পলিসি তৈরি করতে হবে। উনি বিভিন্ন কলিগদের সঙ্গে করেছেন, বঙ্গবন্ধুর সঙ্গে করেছেন, বাট হি হ্যাড আ মেজর পার্ট টু প্লে ইন ইট। তবে একটি ব্যাপার, মানে সেটি স্বাধীনতা পদক তিনি পেয়েছেন, তবে সেটি পেয়েছিলেন মরণোত্তর। হ্যাঁ, তো আপনার বাবা একজন স্বাধীনতা পদক বিজয়ী, এই ব্যাপারটি আপনাকে কতটুকু আপ্লুত করে?
না, আমরা তো খুব গ্রেটফুল যে দেশ ওনাকে রেকগনাইজ করেছে ফর হিজ কন্ট্রিবিউশন টু দ্য নেশন অ্যান্ড টু দ্য বার্থ অফ দ্য নেশন। কারণ যেটা বললাম, আমরা যদিও বিদেশে ছিলাম এবং দেশে ফ্রিডম ফাইট তখন চলছে, আমরা বিদেশে থেকে কিন্তু পুরোপুরি উপলব্ধি করেছি। হ্যাঁ, জানের ভয় হয়তো ছিল না, কিন্তু আমরা কন্টিনিউয়াসলি বসে নিউজ দেখতাম। আব্বার কলিগরা ওই সময়টায় ইন্টারেস্টিংলি পাকিস্তান এমবাসিতে খুবই সমস্ত ব্রিলিয়েন্ট অফিসাররা ছিল বাঙালি। আমার আব্বার সঙ্গে ছিলেন শামস কিবরিয়া সাহেব, আবুল মুহিত সাহেব, মতিনুদ্দিন সাহেব, সৈয়দ মোয়াজ্জেম আলী, মানে the cream of the Bengali diplomats, all posted in Pakistan embassy at that time, স্বাধীনতার সময়। সো আব্বা তো তখন যখন ক্র্যাকডাউন হলো, আর ক্র্যাকডাউনের আগে তো 7ই মার্চের স্পিচটা শেখ সাহেব দিলেন, বঙ্গবন্ধু দিলেন, তখন আমাদের বাসায় সমস্ত বাংলাদেশি স্টুডেন্টদেরকে বিভিন্ন স্টেট থেকে দাওয়াত দেওয়া হলো। ইতিমধ্যে কিন্তু আপনারা যেটা বলিনি, ওই যে কাউন্সিলর আব্বা ছিলেন, কাউন্সিলর থেকে আব্বা মিনিস্টার পোস্টে প্রমোশন পেলেন ওয়াশিংটনে থাকাকালীনই। এবং তখন আমরা আরেকটা বাসায় মুভ করলাম, কারণ ওটা পাকিস্তান গভর্নমেন্ট ওন করতো। সো অ্যাম্বাসেডারের বাসা পাকিস্তান গভর্নমেন্ট ওন করতো এবং মিনিস্টারের বাসা। সো আমরা ওখানে মুভ করলাম, ওখানে বেসমেন্টে স্লাইড শো করা হলো, তারপর ওনার রেকর্ডিংটা 7ই মার্চের বক্তৃতাটা বঙ্গবন্ধু শোনা হচ্ছে। আর কি এক্সাইটমেন্ট বাঙালিদের মধ্যে, সবার মধ্যে। আর তারপরে তো ওটা বন্ধ হলো, আব্বা একটা স্পিচ দিল, তারপরে বেসমেন্টের মধ্যে জয় বাংলার মানে আওয়াজে ভরে গেল বেসমেন্ট। সো খুবই একটা মানে অ্যামেজিং একটা টাইম ছিল। সো তারপরে তো যখন দেশে ফিরে এলেন বাবা, সেটি কত সালের কথা? দেশে তো ফিরে আসলে 1972-তে, কিন্তু এটা লিডিং আপ টু দ্যাট তো আরো অনেক কিছু ঘটনা হয়েছে। আমি জানি না আপনাদের ওটা শোনার টাইম আছে কিনা, বলবো কিনা। সো যখন ক্র্যাকডাউন হলো, ওর পরে তো তারপর তো পুরো অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হয়ে গেল, খুবই টেনশন সবার মধ্যে। সবাই এখন ভাবছে তো রেজিগনেশন দিতে হবে, ডিফেকশন করতে হবে পাকিস্তান গভর্নমেন্ট থেকে। কিভাবে করব, কখন করব, এগুলো নিয়ে সমস্ত আলোচনা হচ্ছে। বাসার মধ্যে সবসময় মিটিং হচ্ছে। এবং আব্বা একটা মানে জুন মাস না জুলাই মাসে আব্বা তখনও তো এম্বাসিতে যাচ্ছে, বিকজ দে আর স্টিল পার্ট অফ দ্য পাকিস্তান এম্বাসি। সো আব্বার অ্যাম্বাসেডার সাহেবের সঙ্গে তখন তুমুল একটা আর্গুমেন্ট হলো। বাসায় এসে ওনার ফার্স্ট হার্ট অ্যাটাক হলো। উনি হসপিটালে ভর্তি হয়ে গেলেন। কিন্তু ইতিমধ্যে তো এইসব মিটিং তো চলছেই, এর মধ্যে আমার আম্মা আবার মিটিংগুলো অ্যাটেন্ড করছে আব্বার হয়ে। সো আব্বা কয়েক সপ্তাহের মধ্যে এবার যখন সুস্থ হয়ে ফেরত আসলেন বাসায়, এখন উনি কনভালেস করছেন হার্ট অ্যাটাক থেকে। কিন্তু আমাদের আন্দোলন তো শেষ হয়নি। সো আব্বার তো রেস্ট করার কথা। আম্মা আলাদা করে আব্বার জন্য রান্না করছে। ডাক্তার বলে যে তুমি কিন্তু 24 ঘন্টা বসে থাকতে পারবা না এগুলো নিয়ে। আমি জানি তোমাদের দেশে একটা বিরাট ব্যাপার হচ্ছে এখন বাট হি কুড নট রেস্ট। আব্বাকে আমার এখন মনে পড়ে সবসময় পেজামাস নাইটি পরে, হাউস কোট পরে বসে আছেন এবং সামনে যাবতীয় নিউজ পেপার ক্লিপিংস। তারপর সারাক্ষণ মুহিত আঙ্কেল আসছেন, কিবরিয়া আঙ্কেল আসছেন বাসায়, সবাই এসে মিটিং করছে এখন নেক্সট কী হবে। বিভিন্ন স্টেট থেকে সমস্ত স্টুডেন্টরা আসছে, বাঙালি স্টুডেন্টরা বসে বসে আমাদের বেসমেন্টের ফ্লোরের মধ্যে প্ল্যাকার্ড বানানো হচ্ছে, যাতে হোয়াইট হাউসের সামনে গিয়ে ওনারা প্রোটেস্ট করবেন, কারণ ইউএস গভর্নমেন্টও তখন বাংলাদেশ কজকে সাপোর্ট করছিল না। সো এই করতে করতে আব্বার হয়ে এখন ডিফেকশন করবে সবাই, ডিফেকশনটা হবে। সেকেন্ড হার্ট অ্যাটাক হয়ে গেল আব্বার এই সময়, ক্রিটিক্যাল টাইমে সেকেন্ড হার্ট অ্যাটাক হয়ে গেল। আবার হাসপাতালে ভর্তি হলেন। তারপর হাসপাতালে ভর্তি থাকাকালীনই সারাক্ষণ কিবরিয়া আঙ্কেল, মোহিত আঙ্কেল সবাই দেখছেন ওনার সঙ্গে দেখা করতে যাচ্ছেন এবং বলছে আমরা ডিফেকশনটা কী করব। তখন বলছে ডিফেকশনের ডেট কোনো পিছানো যাবে না, ডিফেকশনের মতোই হবে, সবাই ডিফেক্ট করব। এবং আব্বাকে বলল তাহলে আপনি এখন আর ডিফেক্ট করেন না, যেহেতু আপনার এখন হসপিটালের কস্ট তো পাকিস্তান গভর্নমেন্ট বেয়ার করছে। সো আব্বা বলল আমার হসপিটাল কস্ট কে বের করছে, ডিফেকশন আমি যেদিন করার ওই দিনই করবো, হাসপাতালের বিছানার থেকে করব। সো আব্বা লেড দ্য ডিফেকশন অফ দ্য ফুল বাংলাদেশি বেঙ্গলি অফিসার্স ফ্রম দ্য হসপিটাল বেড। আম্মা সমস্ত মিটিং অ্যাটেন্ড করতেন, আম্মা গাড়ি চালাতেন। তখন আব্বা তো জানে না, আব্বা তো ভীষণ টেনশন যে আম্মা গাড়ি চালাবেন, বলতো না আব্বাকে। আম্মা গাড়ি চালিয়ে সারাক্ষণ সমস্ত মিটিং অ্যাটেন্ড করছে ওনাদের এই যে বাঙালি ডিপ্লোম্যাটদের সঙ্গে, এবং আব্বাকে দেখতে আসছেন হাসপাতালে, আব্বার খাওয়া নিয়ে আসছে, আব্বার জন্য ক্লিপিংস নিয়ে আসছে। এই করতে করতে তারপর উনি সেকেন্ড হার্ট অ্যাটাক থেকে উনি রিকভার করে ফেরত আসলেন।
এবং এখন এই সময় না আব্বা হাসপাতালে থাকাকালীনই এখন আমাদেরকে যেহেতু ডিফেকশন অগস্ট 4-তে হবে, আব্বা তখন হাসপাতালে, এই যে আব্বারা যে থাকছেন এই পাকিস্তান এমবাসির বাসায়, এটাকে তো ছাড়তে হবে, কারণ ডিফেকশন করবো আমরা পাকিস্তান এমবাসির বাসা থেকে যাব, এটা তো হয় না। সো শেষ রাত্রে অনেকে এসে মানে এই যে সমস্ত আব্বার ফ্রেন্ডরা এসে আমাদেরকে হেল্প করলো, মুভারদেরকে ডাকা হলো, শেষ রাত্রে মুভাররা ট্রাক এনে আমাদেরকে মুভ করতে হেল্প করলো। এবং ইন্টারেস্টিংলি অনেক বছর পরে, মানে এই যে কয়েক বছর আগে প্রফেসর ইউনুসের সঙ্গে আমার দেখা হয়, আমার বলে ও আমার তো এখনও মনে পড়ে, আমি তখন স্টুডেন্ট ছিলাম আমেরিকায়, তখন আসলাম তোমাদেরকে, তোমরা ছোট ছোট 2টা মেয়ে, বাবা হাসপাতালে আছে, তোমার মাকে হেল্প করলাম আমরা মুভ আউট করতে ফ্রম দ্য পাকিস্তান এম্বাসি হাউস। আমি নিজে জানতাম, ছোট ছিলাম তো, মনে তো নাই, আমি একদমই ছোট ছিলাম তখন, 10ও হয়নি আমার বছর, 9 বছর 9.5 বছর। আমি বললাম তাই নাকি, এটা তো জানতাম না যে আপনি তখন ওখানে প্রেজেন্ট ছিলেন। তারপরে আব্বার আসলেন, আব্বা হসপিটাল বেডে বসে বসে আব্বা তখন বাসা খুঁজছিল কোথায় মুভ করবে। এবং আরেকটা জিনিস যেটা খুবই নোটেবল বলার মতো, যে আব্বা কোনো বাইরের গভর্নমেন্ট থেকে কোনো হেল্প নেননি ফাইন্যান্সিয়ালি, যেটা বাধ্য হয়ে নিতে হয়েছে তখন সারা পৃথিবীতেই যারা যারা বেঙ্গলি ডিপ্লোম্যাট ছিল, এটা মোস্ট স্বাভাবিক, বিকজ হাউ উইল দে সার্ভাইভ, ইটস নট পসিবল টু সার্ভাইভ। সো কিছুদিনের জন্য নিতে হয়েছে হেল্প, ওটাতে কোনো খারাপ কিছু বলার না, কিন্তু আব্বা নেননি। আব্বা বলেছে আমি কারো কাছ থেকে হেল্প নিব না। সো আম্মাকে তখন আম্মা একটা চাকরিতে জয়েন করবেন, আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন, শ্রী আশালতা সেনের ছেলে সমর সেন আঙ্কেল ছিলেন তখন, ওয়ার্ল্ড ব্যাংকে ছিলেন উনি, ওয়ার্ল্ড ব্যাংক না IMF-এ ছিলেন। উনি এবং আন্টি অনিতা আন্টি আম্মাকে বললো তুমি একটা কাজ করো, তুমি ফরেন সার্ভিস ইনস্টিটিউটে গিয়ে একটা অ্যাপ্লিকেশন দাও চাকরির, ওখানে তোরা ল্যাঙ্গুয়েজের জন্য লাগে ল্যাঙ্গুয়েজ টিচার্স। সো তখন আম্মা অ্যাপ্লাই করলো এবং ওখানে উনি বাংলা শেখাতেন টু দ্য ফরেন সার্ভিস অফিসার্স। তখন আম্মার এই আয়ে সংসার চলছিল আমাদের, বিকজ অফ দিস রিজন, যে আব্বা কোথাও বাইরের থেকে হেল্প নেননি। সো এদিকে আব্বা হাসপাতালে, আম্মা ড্রাইভ করে করে অফিসে যাচ্ছে, আমরা স্কুলে যাচ্ছি, মানে খুবই একটা কঠিন টাইমে। এবং আম্মার যে কত স্ট্রং নিজেকে তখন প্রমাণ করলেন। আব্বা তখন হাসপাতাল বেড থেকে বলছে তোমার অতিরিক্ত সাহস বেড়ে গেছে না, তোমার এত কিছু করছো তুমি, ভয় পেতে, খুব টেনশন নার্ভাস ছিল আব্বা, স্বাভাবিক, নিজের এরকম একটা প্রিক্যারিয়াস টাইম দেশের হিস্ট্রিতে, নিজেদের হিস্ট্রিতে। সো ওদিকে আম্মা রিস্ক নিচ্ছে, ড্রাইভ করছে হাইওয়েতে আমেরিকায়, খুবই নার্ভাস ছিলেন। জি, আসলে এক একজনের সংগ্রাম এক এক রকম। আপনাদের হয়তো খুব সুন্দর লাইফস্টাইল দেখে হয়তো অনেকের মনে না হতে পারে যে আপনাদের অনেক ধরনের সংগ্রামের ভেতর দিয়ে যেতে হয়েছে। অনেক সংগ্রাম ছিল অবশ্যই। এবং 72 সালে যখন দেশে ফিরে এলেন, তারপর এমনও শুনেছে যে বঙ্গবন্ধুর বাড়ির একদম কাছাকাছি আপনারা থাকতেন, 32 নম্বরে তারা থাকতেন, আপনারা 31 নম্বরে থাকতেন। আমরা থাকতাম না ঠিক, এটা বোধহয় যেটা হলো আমরা পিঠাপিঠি ছিলাম, আমরা 31 উনি 32, পিঠাপিঠি সেম বাউন্ডারি ওয়াল। যখন আম্মা বাসা বানাচ্ছিল তখন বঙ্গবন্ধু বাসা তো অলরেডি তখন হয়ে গেছে, তো তখন খুব বলতো ভাবি আমি আর আপনি কিন্তু আমরা কিন্তু গেট বানাবো একটা বাউন্ডারি বলে, আসলে চা খাবো আপনার সঙ্গে, আপনি এসে আমাদের সঙ্গে চা খাবেন। সো ওই সময় তো আমরা তো বিদেশি ছিলাম, সো থাকার হয়নি ওই বাসায়, কারণ ওই ভাড়া দিত তখন আব্বারা, তখনকার CSP অফিসাররা কি যখন দেশে হোম পোস্টিংয়ে আসতেন, উই ওয়ার নট দ্য সেম লাইফস্টাইল না, দেশ নতুন দেশ একদম। হ্যাঁ ছিল, গুলশানে বাসা ফরেন সেক্রেটারি হিসাবে আব্বাকে দেওয়া হয়েছিল, যেখানে আমরা ছিলাম, ওখানে আব্বার শেষ দিনগুলা মনে পড়ে, কারণ 1972-এর অগস্টে আমরা দেশে আসলাম, আর 1974-এর ফেব্রুয়ারির 16 তারিখে আব্বা মারা গেলেন। সো আব্বা রোজ অফিসে যেতেন সকাল সকাল এবং ফেরত আসতেন 9টা-10টা, আসতো এত বড় একটা পেটি নিয়ে, ট্রাঙ্কে ফাইল ভরা, 10টা পর্যন্ত অলরেডি অফিসে আসেন উনি, নাকি বাসায় এসে এখন বাকি আরও কাজ করবেন, কখন ঘুমাবেন কখন রেস্ট করবেন। সো হি ওয়াজ, ওই যে নতুন দেশ, আমাদের স্বপ্ন আমরা পেয়েছি হাতে, এটার তো খাটনির শেষ নাই, এটার জন্য তো খাটতে হবে। অবশ্যই তিনি সেটি খেটেছিলেন এবং তিনি তার স্বপ্নগুলো তার সন্তানের মাধ্যমে পূরণ করেছেন এবং তার সন্তান এখনো দেশের সেবা করে যাচ্ছেন। দেশে যখন ফিরে আসলেন, দেশে ফিরে এসে আপনি হোলি ক্রসে ভর্তি হলেন, জি ওই গল্পটা শুনি। হোলি ক্রসে ভর্তি হলাম কারণ আব্বা বললো, তখন ইংলিশ মিডিয়াম খুব একটা যে ছিল তা না, হোলি ক্রসও কিন্তু মাত্র ইংলিশ থেকে বাংলা হয়ে গেল তখন, কারণ তখন তো সব ভালো, বিকারনেসা বলেন, হোলি ক্রস সব, কিন্তু কয়েকটা ছিল, সেন্ট ফ্রান্সিস বোধহয় ছিল ইংলিশ মিডিয়াম। সো অবভিয়াসলি বিদেশে সবসময় ইংলিশ মিডিয়ামেই পড়াশোনা করেছি, ইংলিশ মিডিয়ামে পড়লে সুবিধা হতো। আব্বা বললো নাথিং ডুইং, বাংলা মিডিয়ামে তুমি পড়বে, যতই তোমার কষ্ট হোক। আর একটা সুবিধা ছিল যে আম্মা বিদেশে থাকতে আমাদেরকে বেসিক বাংলাটা কিন্তু শিখিয়ে রেখেছিল, বাট বেসিক বাংলা মানে আমরা অক্ষরগুলো জানি, পড়তে জানি,
এখন বাংলাদেশে ভূগোল, বিজ্ঞান, ইতিহাস এগুলো তো মানে সমাজবিজ্ঞান। অবস্থা টাইট হয়ে গেছিল একেবারে। ক্লাস 6-এ ঢুকলাম, আমাকে একটা ওরা একটা কি বলবো একটা ট্রায়াল পিরিয়ডে ঢুকালো, লাস্ট 6 months অফ ক্লাস 6, অগস্ট টু ডিসেম্বর। আম্মা রাত 2টা পর্যন্ত আমার সঙ্গে জেগে জেগে পড়াচ্ছে আমাকে, যাতে আমি সবগুলো পরীক্ষা পাশ করতে পারি, বুঝি নতুন মানে কি যে গেছে না উপর দিয়ে। কিন্তু আমি সবসময় কৃতজ্ঞ যে আমাকে যে আব্বা আম্মা এটা করলো না, এই যে বাংলার সঙ্গে একটা ফ্যামিলিয়ারিটি। এখন আমি নিজে খুব লজ্জিত, এখন আমার ফ্লুয়েন্সি যতটা থাকা উচিত অতটা নেই, কিন্তু এই যে আমার উচ্চারণটা আমি মনে করি আমার অন্যান্য ডিপ্লোম্যাটদের বাচ্চাদের কিন্তু বাংলা উচ্চারণ কিন্তু এখনও অনেকেরই আমি দেখি, ওদের দোষ নাই কারণ সবসময় বাইরে ছিল, এখনও কিন্তু কিন্তু আমার উচ্চারণ আমি আশা করি, আমি জানি না আপনারা কি মনে করছেন, আমি মনে করি অ্যাজ ইফ আই হ্যাভ লিভড অ্যান্ড বিন ব্রট আপ ইন বাংলাদেশ অল মাই লাইফ। আই হোপ ইটস লাইক দ্যাট। শুরু থেকে সেটি আমি খেয়াল করেছি যে আপনার ইংরেজি কিংবা বাংলার উচ্চারণ একদম হ্যাঁ, কারণ আমার বাসায় সবসময় বাংলা বলতো, আমাদের সঙ্গে ইংলিশ বলতো না, যদিও আমরা বিদেশে ছিলাম, এই কারণে যাতে বাংলাটা যেন অবশ্যই আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকে। সো এই জন্য হোলি ক্রসে পড়লাম, 3 বছর ছিলাম হোলি ক্রসে। তো আমরা আজকে যাকে পরিচয় করে দিচ্ছি স্থপতি হিসেবে, একজন নামী স্থপতি আপনি, কিন্তু আমরা জানি যে, এবং শুরুতে আমি দর্শকদের জানাচ্ছিলাম যে ছোটবেলায় আপনি একজন চিকিৎসক হতে চেয়েছিলেন এবং আপনি মেডিসিন নিয়ে পড়াশোনা করতে চেয়েছিলেন, সেখানে না গিয়ে আর্কিটেকচারে কেন? আচ্ছা, মেডিসিনে তো অবশ্যই পড়তে চেয়েছিলাম এবং আমার ইচ্ছা ছিল আমি মানুষ সেবা করব, যেটাতে আমি মানুষের লাভ করতে পারবো, এই জন্য আমি মেডিসিন পড়তে চেয়েছিলাম। আমি যে খুব তখন বুঝতে পারছেন বাংলায় পড়ছি যে আমি ইটস ওয়াজ ডিফিকাল্ট গেটিং থ্রু ক্লাস 7, 8, 9, ইউনো হাফওয়ে থ্রু 9। তারপর তো আব্বা মারা গেলেন, আম্মাকে শেখ সাহেব এক্স ক্যাডার ফরেন সার্ভিসে ঢুকিয়ে দিলেন এবং আমাকে ওইটার উত্তর আমাকে এখন আবার কিছুটা ইতিহাস বলতে হচ্ছে যদি আপনাদের অসুবিধা না হয়। সো আম্মাকে এক্স ক্যাডার ঢুকিয়ে দিলেন বঙ্গবন্ধু ফরেন সার্ভিসে এবং আম্মার নতুন করে আবার ওয়াশিংটনে পোস্টিং হলো। সো আমরা সেকেন্ড পোস্টিংয়ে এখন ওয়াশিংটনে যাব। বাসার মধ্যে সমস্ত কিছু প্যাক করা, ক্রেটের মধ্যে সব প্যাক করা, অগস্ট 15 আসলো, যে কোনো দিন আমরা, 75 সালে, এবং শেখ সাহেবকে মেরে ফেললো। শেখ সাহেবকে যখন মেরে ফেললো আমার কাছে আবার নতুন করে মনে হলো আমি একটা বাবা হারিয়েছি। আমার এখনও মনে আছে আমি বাথরুমে গিয়ে বাচ্চাদের মতো করে হাউমাউ করে কেঁদেছি যে এখন আমাদের কি হবে। আমার তখন বয়স কত, 13, 14 এরকম। তো আমরা একটু ভয়ও পেলাম যে পোস্টিং হয়তো ক্যান্সেল হয়ে যাবে, নতুন সরকার কে আসবে, এটা রাখবে কি না। বঙ্গবন্ধু এক্স ক্যাডার আমাকে ঢুকিয়েছে, বাট ওনারা চেঞ্জ করেনি। আল্লাহর রহমতে আমরা ওয়াশিংটনে গেলাম ঠিকই, গিয়ে আমি তখন ওখানে ক্লাস 7, 8, 9 না, আমি 9, 10, 11, 12 পড়লাম ওখানে 4 বছর। এবং আমি কিন্তু ওইভাবেই সাবজেক্ট নিচ্ছি যাতে আমি ডাক্তারি পড়তে পারি, আর্কিটেকচারের কোনো সাবজেক্টই নেইনি। তারপরে হাই স্কুল পাশ করার পরে আমি ওয়েলেসলি কলেজে ভর্তি হলাম। ওটা লিবারেল আর্টস কলেজ, খুবই নামকরা, কারণ স্টুডেন্ট ভালো ছিলাম এবং ভালো করার চেষ্টাটা বেড়ে গেল আব্বা মারা যাওয়াতে, যে আমি একমাত্রই মেয়ে যে আব্বার নামটা আমি সামনে আগিয়ে নিতে পারবো। বোন তো প্রতিবন্ধী। ওয়েলেসলিতে ভর্তি হলাম, কিন্তু ইতিমধ্যে আমার আম্মার পোস্টিং হয়ে গেল অস্ট্রেলিয়ায়। তখন খুব বড় একটা ডিসিশন নিতে হলো আমাদেরকে, যে আমি কি আমাকে কি আমেরিকায় রেখে আম্মা অস্ট্রেলিয়ায় চলে যাবে বড় বোনকে নিয়ে, নাকি আমি সহই যাব। তখন আমি ওয়েলেসলির অ্যাডমিশনটা ডিক্লাইন করে আমি অস্ট্রেলিয়া আম্মার সঙ্গে গেলাম। আম্মা বিধবা, প্রতিবন্ধী বোন আমার, ইংলিশ, ওটা একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি, আমি ওখানে এডুকেশন নিতে পারবো। ওখানে গিয়ে মেডিসিনের জন্য অ্যাপ্লাই করলাম, কিন্তু সবাই খুব ডিসকারেজ করলো এবং ওরা বলল যে যেহেতু অস্ট্রেলিয়ায় তখন এডুকেশন ওয়াজ স্টিল ফ্রি, বিলিভ ইট অর নট, ইভেন ফর ফরেনার্স। আমেরিকার মতো এই যে হিউজ সাম অফ টিউশন ফিস তখনও ছিল না। ওরা ইনভেস্ট করতে চাইতো না ইন আ ফরেন স্টুডেন্ট হু দে নো উইল গেইন দ্য স্কিলস অ্যান্ড টেক ইট অ্যাওয়ে টু দেয়ার হোম কান্ট্রি। তাছাড়া আম্মা একটু বলতো যে না তুমি একটু দুর্বল কনস্টিটিউশনের, তুমি ডাক্তারি পড়ো না। আম্মার খুব শখ ছিল আর্কিটেকচারে, খুব পছন্দ করতো। আমাদের বাসাটা আমেরিকান আর্কিটেক্ট ডিজাইন করেছিল ঢাকায়, যেটা 31 নম্বরে। সো আম্মা বলে তুমি আর্কিটেকচার পড়ো, এটা খুবই তোমার ইন্টারেস্টিং লাগবে। আমি বললাম মা আমি তো সারা মেডিসিনের জন্য পড়ে আসলাম সব কিছু, এতদিন পরে কী বলছো তুমি। সো যাই হোক, ওখানে অ্যাপ্লাই করলাম আর্কিটেকচার শুরু করলাম। এমন একটা সাবজেক্ট, এটাকে পছন্দ না করে উপায় নেই, কারণ এত ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। আর আমি যে ইউনিভার্সিটিতে শুরু করলাম ক্যানবেরা ইউনিভার্সিটিতে, স্কুল অফ এনভায়রনমেন্টাল ডিজাইন, ওদের অ্যাপ্রোচ টু এডুকেশন ওয়াজ এক্সট্রিমলি ইন্টারেস্টিং, কিউরিকুলাম ওয়াজ ভেরি ইন্টারেস্টিং।
সারাক্ষণ স্টুডিওতে, ক্লাসরুমে হার্ডলি আমরা বসতাম। আমরা সারাক্ষণ ড্রয়িং বোর্ডের উপরে, খুবই কম ক্লাসরুম সেটিং ছিল, এবং প্রত্যেকটা ডিফারেন্ট ইয়ার অফ আর্কিটেকচার স্টুডেন্ট ডিফারেন্ট লেভেলে, মানে একটা মেজানিনের উপরে একটা মেজানিন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার চিৎকার করে করে স্টুডেন্টরা উপর থেকে বলছে কি করছো, তুমি কি করছো, ওরা এসে সিঁড়ি দিয়ে নেমে এসে আমাদের কাজ দেখছে, আমরা সিঁড়ি দিয়ে উঠে ওদের কাজ দেখছি, এরকম একটা অ্যাটমসফিয়ার। 3 বছর ওটাতে পড়লাম। জি খালেদা, একটি ব্যাপার খেয়াল করেছো, আসলে বলা হয় না যে একজন মানুষ তখনই সফল হয় যখন তিনি বাবা মার কথা শোনেন কিংবা বাবা মায়ের স্বপ্নের পথে হাঁটতে থাকেন। তো তিনি যেমন তার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য স্থাপত্যবিদ্যায় পড়াশোনা করেছেন, আবার বাবার স্বপ্ন পূরণ করার জন্য সেই স্থাপত্যবিদ্যায় পড়াশোনা করে সেখানে একটা সিকিউর লাইফস্টাইল ছেড়ে আপনি বাবার স্বপ্ন পূরণ করার জন্য বাংলাদেশের মাটিতে ফিরে এসেছিলেন। আমরা কর্মজীবন সম্পর্কে যদি একটু জানতে চাই, পড়াশোনা শেষ করে কর্মজীবনের শুরুটা কখন? 87 সালে খুব সম্ভবত আপনার বাংলাদেশে কর্মজীবন শুরু হয়েছিল। হ্যাঁ, আমি আবার একটু ইতিহাস বলবো। জি অবশ্যই। আচ্ছা, সো ক্যানবেরা ইউনিভার্সিটিতে পড়ার পরে ওখানে অস্ট্রেলিয়াতে সিস্টেমটা হলো যে 1 বছর ইন্টার্নশিপ করতে হবে কোনো একটা ফার্মের আন্ডারে, তারপর তুমি তোমার মেইন ডিগ্রি শেষ করতে পারবে। সো 1 বছর, আমি 3 বছর ক্যানবেরাতে শেষ করে আমি 1 বছর চাকরি করলাম একটা ফার্মে, এবং ওই বছরের শেষে আমার বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে আমি আবার ফেরত আসলাম অস্ট্রেলিয়া, তখন আমি সিডনি ইউনিভার্সিটিতে বাকি 2 বছর শেষ করলাম আর্কিটেকচার, এবং তারপরে বাংলাদেশে ফেরত আসলাম। আই এম ম্যারিড বাই দ্যাট টাইম। বাংলাদেশে ফেরত আসলাম, আমার হাজব্যান্ডও বাইরে বোর্ডিং স্কুলে পড়াশোনা করেছেন এবং ওনারও ইচ্ছা ছিল দেশে ফেরত আসার। আমাদের কখনো মনে হয়নি যে আমরা এখন বিদেশে থাকার জন্য চেষ্টা করি বা বিদেশের একটা ইমিগ্রেশন নেই, কখনো এটা মনে হয়নি। আমাদের দুজনেরই মনে হয়েছে যে আমরা দেশেই আসব। আমাদের দুজনেরই বাবা মারা সাংঘাতিক দেশপ্রেমিক ছিলেন এবং আমরা চাচ্ছিলাম যে দেশেই যা করার দেশে করব। সো দেশে ফেরত আসলাম। দেশে ফেরত এসে প্রথম 1 বছর তো একটু অ্যাডজাস্টমেন্ট পিরিয়ড ছিল, আসলাম শ্বশুরবাড়িতে থাকছি, জয়েন্ট ফ্যামিলিতে থাকছি, নতুন করে বাংলাদেশে থাকতে একটু অভ্যস্ত হচ্ছি। তারপর 1987-এ আমি বশিরুল হক অ্যাসোসিয়েটসে চাকরি নিলাম অ্যাজ এ জুনিয়র আর্কিটেক্ট। ওনার সঙ্গে কাজ করলাম 1 বছর, উইচ ওয়াজ এ হিউজ লার্নিং এক্সপিরিয়েন্স। তবে একটা মজার কথা জানি যে গ্যারেজ দিয়ে নাকি আপনার প্রথম ফার্ম শুরু হয়েছিল। ওইটা আরো পরে বশির ভাইয়ের সঙ্গে আমি 1 বছর কাজ করে কিছু এক্সপিরিয়েন্স নিয়ে আমি বের হয়ে গেলাম ওখান থেকে। আচ্ছা। বের হয়ে তারপরে আমি আমরা একটা ছোট একটা ফ্ল্যাটে ছিলাম, আর ডাইনিং টেবিল থেকে কাজ করতাম। ডাইনিং টেবিল আমার অফিস ছিল, কারণ বাচ্চা তখন বাই দ্যাট টাইম আমার প্রথম মেয়ে হয়ে গেছে 1989-এ। সো ছোট বাচ্চা বাসায়, সো আমি টুকটাক তখন ফ্রিল্যান্সিং কাজ করতাম ডাইনিং টেবিল থেকে। তারপর আমার সেকেন্ড বাচ্চাও হলো 92-তে। তারপরে আমরা একতলা একটা বাসা গেলাম, ওখানের গ্যারাজটাকে আমি কনভার্ট করলাম ইনটু মাই অফিস। সো ওটার মধ্যে শুধু 2টা ডেস্ক, আমি এবং আমার সঙ্গে একটা জুনিয়র আর্কিটেক্ট কাজ করার জন্য, আর একটা ছিল ড্রাফটসম্যানের জন্য। সো এইভাবে আমি ওখানে বেশ কিছু বছর করলাম, 3-4 ইয়ার্স করলাম। ওই সময় আমি বিভিন্ন ইন্টেরিয়রও করতাম, আর্কিটেকচারও করেছি। আমি একটা ঢাকার বাইরে একটা ব্যাংক বিল্ডিং করলাম। তারপর আমি 2টা অয়েল কোম্পানির জন্য কাজ করলাম, ওদের অফিস ইন্টেরিয়র প্লাস ওদের বাসার ইন্টেরিয়র। অক্সিডেন্টাল তখন ওরা এসেছিল অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশনের জন্য বাংলাদেশে, এবং কেয়ার্ন পিএলসি ওরাও আসলো বাংলাদেশে, ওদের অফিসে ওদের ইন্টেরিয়র্স করলাম। কিছু এক্সপার্টদের বাসার ইন্টেরিয়র্স করতাম। যেহেতু তখন বাচ্চারা ছোট, আমার মেইন প্রায়োরিটি ছিল বাচ্চা মানুষ করব। তখন আম্মা একটু বিরক্ত হতো, বলে তোমাকে আর্কিটেকচার পড়ালাম, ইন্টেরিয়র করছো কেন, এগুলো কি পর্দা টর্দা সোফা টোফা এইসব কি? খুব বিরক্ত হতো আম্মা, বলে আর্কিটেকচার পড়ালাম। বললাম না, আমার খুব স্বপ্ন ছিল আর্কিটেকচারে। তো যাই হোক, তখন বাচ্চারা বড় হলো, একটু বড় হওয়াতে তখন আবার আমার একটা খালাতো ভাই ছিল যে আর্কিটেকচার পড়েছে, ওর নাম শাহিদুর রহমান, ওর সঙ্গে একটা পার্টনারশিপ শুরু করলাম। 10 বছর ধরে এই পার্টনারশিপে ছিলাম, আমরা দুজনে একসঙ্গে কাজ করেছি, ওখানে আর্কিটেকচার এবং ইন্টেরিয়রও করেছি অনেক। ওর সঙ্গে প্রথম আমাদের কাজটাই ছিল ক্যান্টনমেন্টে, যেটা ইটার্নাল ফ্রেম বলেন এটার নামটা, যেটা শিক্ষা অনির্বাণের এক্সটেনশন ওনারা করতে চাইলেন তখন। সো ওইটার এক্সটেনশনের কাজটা আমি আর শাহিদুর রহমান করলাম। ওটা একটা ফেয়ার ফেস কংক্রিট এবং গ্লাসের উপরে এচিং করা সমস্ত ইতিহাস, ফ্রিডম ফাইটের এবং আর্মির ইতিহাস ওখানে লেখা, ওই কাজটা আমাদের প্রথম ওখানে থাকতে ওইটা করলাম প্রথমে। তারপর অনেক ইন্টেরিয়র্স করলাম, ওখানে আর্কিটেকচার করলাম। কিন্তু যেটা বললাম, তখন আমার ফার্স্ট প্রায়োরিটি বাচ্চারা, ক্যারিয়ার ওয়াজ স্টিল ইন দ্য ব্যাক সিট।
খুব কষ্ট ছিল আমার পার্টনারের জন্য এটা, বাট ও খুব এনকারেজিং ছিল, খুবই আমার সঙ্গে কোঅপারেট করতো। সো আমি বাচ্চারা স্কুল শেষ হয়ে গেছে, বাচ্চাদেরকে তুলে কিন্তু আমি বাসায় চলে গেলাম, ও তখন অফিসে মিটিং করতাম, ক্লায়েন্ট মিটিংস করতাম। আফটার দ্যাট হয়তো সাইটে যেতাম। আমি আবার সাইটে থেকে কাজ করার মানুষ, আমি ড্রয়িং বোর্ডে যত না থাকতে পছন্দ করি, আই লাইক টু বি অন সাইট। আমি মিস্ত্রিদের সঙ্গে, কারিগরদের সঙ্গে হাতে ধরে কাজ করতে পছন্দ করি এবং ওইভাবেই আমি কাজ করতাম। অনেক গল্পই হচ্ছিল এবং গল্পের মাঝখানে আপনি যেটি বলছিলেন যে আপনি স্থাপত্যবিদ্যা পড়াশোনা করলেও অনেক ইন্টেরিয়রের কাজ করা হতো এবং যেটি আপনার মা প্রয়াত হোসনেরা বেগম খুব একটা পছন্দ করতেন না। তবে আমি আপনাকে খুব অ্যাপ্রিসিয়েট করব এবং আপনার মা যেখানেই আছেন নিশ্চয়ই খুশি হয়েছেন কিংবা হচ্ছেন যে আপনি আপনার ইন্টেরিয়র মাধ্যমে কত মানুষের, কত সুধীজনের, কত সমালোচকের প্রশংসা করেছেন। যেমন আমি দেখেছি যে স্কয়ার ফুডস অ্যান্ড বেভারেজ লিমিটেডের যে কাজগুলো আপনি করেছেন দৃষ্টিনন্দন এবং দেখে আসলে চোখ জুড়িয়ে যায়। এখানে আমি জাস্ট একটাই বলবো, শুধু আমি করিনি, আমরা করেছি। কারণ আমি সবসময় আমাদের টিম বলি। স্টুডিও মরফোজেনেসিস একটা টিম, আমি ওটার প্রিন্সিপাল আর্কিটেক্ট, মানে সিনিয়র পার্টনার এবং চেয়ারম্যান, কিন্তু আমার একটা টিম আছে। জি, এবং সেটি নিয়ে আমরা একটু শুনবো। মরফোজেনেসিস, আপনাদের যে স্টুডিও মরফোজেনেসিস, এটির যাত্রা শুরু হয়েছিল কত সালে? সো যে আমি আবার একটু ইতিহাস আবার একটু শর্ট করে বলে ফেলি। ওই 10 বছর আমার খালাতো ভাইয়ের সঙ্গে কাজ করার পরে আমি কাজ থেকে বিরতি নিলাম। আমি ফার্ম থেকে বের হয়ে আসলাম, কারণ আমার ছেলে থাকতো তখন মালয়েশিয়াতে বোর্ডিং স্কুলে, মেয়ে থাকে আমেরিকা ইউনিভার্সিটিতে, অনেক ট্রাভেল করতে হতো। আর আমি যেটা বললাম, আমি হাতে ধরে কাজ না করতে পারলে আমি কাজে আরাম পেতাম না, কারণ আমি ফিনিশিং এবং সুপারভিশনে আমি খুব বেশি বিশ্বাস করি। এবং তখন আর ইট ওয়াজ বিকামিং এক্সস্টিং, এত ট্রাভেল করছিলাম, এদিকে সাইট ভিজিট, কারণ আমি সারাক্ষণ সাইটে। সো বিরতি নিলাম, এখন আমাকে একটু মনে হয় আমাকে একটু স্টপ করতে হবে। 4.5 বছর আমি আর কিছু করিনি আর্কিটেকচার নিয়ে, কিছু করিনি। আমার মেয়ের বিয়ে হয়ে গেল 2014-এর জানুয়ারিতে। 2014-এর জুনের দিকে আমি স্টুডিও মরফোজেনেসিস ফর্ম করলাম। অনেকটা আমার হাজব্যান্ড আমাকে এনকারেজ করলো, বললো তুমি তো এতদিন রেস্ট নিলে, এখন তো বাচ্চারা সেটেলড, ছেলে পড়ছে ইউনিভার্সিটিতে, মেয়ে বিয়ে হয়ে গেলো, এখন তুমি তো বোর্ড হয়ে যাবো বাসায় বসে বসে। সো ও সবসময় খুব এনকারেজিং আমার প্রতি, কাজের প্রতি। তখন আমি আমার এই নতুন কয়েকজন অনেক জুনিয়র আমার চেয়ে, ওরা আমার ছেলে মেয়ে হতে পারে ছোট, ওরা আমার সঙ্গে অন্য একটা কাজে, ছোট একটা কাজে ওরা আমার সঙ্গে কাজ করেছিল এবং ওরা খুব বলতো আপা চলেন না কিছু কাজ করি, আপা চলেন না। আমি বললাম আমি এখনও রেডি না। সো ফাইনালি আমি ওদেরকে ডাকলাম এই জুন মাসে অফ 2014 ডাকলাম, আমি বললাম তোমরা ততদিন বলছো, আমার মনে হয় এখন আমি রেডি টু স্টার্ট। তো চলো আমরা স্টার্ট করি, আমরা ফর্ম করবো একটা ফার্মের নাম ঠিক করলাম এটাই, স্টুডিও মরফোজেনেসিস লিমিটেড। আমরা নিজেদেরকে ছোট করে স্টুডিও মরফ বলি। তো ওরাও খুব এক্সাইটেড, ওরা আসলে জয়েন করলো আমাকে। ওরা 3 জন, ওরা হলো শুভ্র শোভন চৌধুরী, সাইকা ইকবাল মেঘনা এবং মিনহাজ গাফার। এরা 3 জন আমাকে জয়েন করলো এবং আমি ওদেরকে বললাম যে তোমরা আমার অ্যাসোসিয়েট হবা না, তোমরা আমার পার্টনার হবা। সো এটা আমার একটা বড় ডিসিশন ছিল, লিপ অফ ফেথ, কারণ আমি ওদেরকে আগে মোটেও চিনতাম না, ওই একটা ছোটো কাজই ওদের সঙ্গে করেছি। কিন্তু আমি দেখেছি যে লাইফে কিছু ডিসিশন নিতে হয় এরকম, কারণ ওরা ইয়াং, ওরা খুব ট্যালেন্টেড এবং আমি খুবই এনজয় করি ওদের সঙ্গে কাজ করি, আশা করি ওরাও এনজয় করে। সো আমি বললাম এই স্টুডিও মরফোজেনেসিস তোমাদেরই সৃষ্টি, তোমরা এটাকে আগিয়ে নিয়ে যাবা। আমরা যদি এইটার নাম এস্টাবলিশ করতে পারি, আমাকে সহ তোমরা যদি এখন এস্টাবলিশ করতে পারো, আমার কত বছর পর আমি রিটায়ারমেন্ট করবো, আমি তো এই শেষ বয়সে শুরু করলাম। আই ওয়াজ 54 when I started this firm. সো আমি বললাম কতদিন করবো, তো ওরা খুব হাসতে, বলে কি আপা বলেন না বলেন, এত সিনিয়র আর্কিটেক্টটা 70-80 পর্যন্ত কাজ করে, আপনি কখনো রিটায়ার করবেন, আপনি থাকবেন। তো যাই হোক, সো আমি ওদেরকে আমার জুনিয়র পার্টনার্স বানালাম। সো আমরা একসঙ্গেই কাজ শুরু করলাম এবং তারা যে কাজটিকে উপভোগ করেন সেটি আমরা দেখতে পেয়েছি রিসেন্টলি, কারণ একটি স্বীকৃতি আপনারা পেয়েছেন এবং সেটি স্বীকৃতি তো আসলে একটা পুরস্কার তো জাস্ট হাতে ওঠে তারপরে হয়তো অনেকেই ভুলে যায়, কিন্তু সেটি হচ্ছে আপনাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি প্রেরণা দেওয়া হয়েছে এবং সেটি সম্পর্কে একটু জানতে চাই। আমরা পেলাম এটা আরকেজি অ্যাওয়ার্ড ফর 2021 ফর মাল্টি ফ্যামিলি রেসিডেন্সিয়াল কমপ্লেক্সেস, অনারেবল মেনশন পেলাম। সো এইটা ছিল আমাদের ফার্স্ট প্রজেক্ট যখন আমরা ফার্ম শুরু করলাম। এর আগে আমি
আরও আর্কিটেকচার করেছিলাম, আমি নিজের বাসাও ডিজাইন করেছিলাম এবং আমি আমাদের ফ্রেন্ড মঞ্জুর ইসলাম সাহেব, ইসলাম গ্রুপের চেয়ারম্যান, ওনার বাসাও ডিজাইন করেছিলাম গুলশান মেইন অ্যাভিনিউতে, যেটা উনি ইতিমধ্যে উনি ওটা ভেঙেও ফেলেছিলেন, উনি অন্য কিছু একটা প্রকল্প ছিল ওই সাইটে করার। সো আমি এটা ফর্ম করে আমি ওনার কাছে প্রথমে গেলাম, আমি বললাম মঞ্জুর ভাই বাসা ভেঙে ফেললেন, এখন আমি কি দেখাবো আমার পোর্টফোলিওতে, আপনি আমাকে এখন একটা কাজ দেন প্লিজ। রীতিমতো ওনার কাছে গিয়ে আমি বেক করলাম যে আমাকে একটা কাজ দেন। সো আমি ভাবতে পারিনি উনি আমাকে এত সুন্দর একটা সাইট দেবেন, কারণ তখন ওনারা আবার রিব্র্যান্ডিং করছিলেন, ইস্টার্ন হাউজিংকে ওনারা রিব্র্যান্ডিং করছিলেন, ওনারা অনেক লাক্সারি অ্যাপার্টমেন্টস করছিলেন, অনেক উন্নত মানের রেসিডেন্সিয়াল কমপ্লেক্সেস করছিলেন। তো উনি আমাকে দিল এই প্রজেক্টটা রোড 84-এর কর্নারের প্লট, এবং প্লটটা খুবই একটা অস্বাভাবিক প্লট। আমার একটাই কথা ছিল, যখন আমি নতুন ফর্ম করলাম আমার পার্টনারদেরকে, ছোট ভাই বোনদেরকে বলবো যে আমরা কিন্তু এই বয়সে, আমি এখন ঢুকেছি নতুন করে ক্যারিয়ারে, এতদিন ক্যারিয়ার ওয়াজ ব্যাক সিট, চিলড্রেন ওয়ার অন মাই ফার্ম, এখন ক্যারিয়ার ইজ ফার্স্ট। আমরা উই আর নট গোয়িং টু ডু এনি নর্মাল গতানুগতিক কাজ, এবং আপনারা যে সেটি আমরা করেননি we are going to break. সেটি আমরা তো দেখেছি, আমরা একটু দর্শকদেরও দেখাতে চাই যে আপনার কাজের কিছু নমুনা, তারপর আমরা আবার গল্পে ফিরবো। ঠিক আছে। দর্শক চলুন আমাদের আজকের অতিথি স্থপতি শেহলা করিম কবিরের কাজের কিছু নমুনা দেখি। ওয়াও, অসাধারণ, চমৎকার। দর্শক, আমরা দেখছিলাম স্থপতি শেহলা কে কবিরের কিছু অসাধারণ কাজ। আবারও চলে যাচ্ছি অতিথির কাছে। ম্যাম, আপনি একটি সেবামূলক প্রতিষ্ঠান নিয়ে কাজ করছেন, তৃপ্তি। তৃপ্তি সম্পর্কে কিছু বলুন। আচ্ছা, এইটা যখন আমি কাজ থেকে বিরতি নিলাম, বললাম না 4.5 বছর আমি আর্কিটেকচার থেকে পুরো বিরতি নিলাম, ওই সময় আমি ভাবলাম যে আমি তো বসে থাকবো না, এই সময়টা আমার, কারণ আমি সবসময় বললাম না আমার একটু সেবামূলক কাজ করতে আমার খুব সবসময় আমার একটা শখ ছিল এবং আইডিয়াল ছিল। সো তখন আমি এবং আমার কিছু বান্ধবী মিলে আমরা তৃপ্তি শুরু করলাম, যেটাতে আমরা একটু গরিবদেরকে খাওয়াই, আমরা রোজ 300 জন গরিবকে খাওয়াই এবং 200টা বাচ্চা করাইল বস্তিতে খাওয়াই এভরিডে, এটা চলে আমাদের। এবং ফান্ড কিভাবে আসে? জি, ফান্ড আমাদের কাছ থেকে, ফান্ডের আমাদের কখনোই অভাব হয় না, নিজেরাও কন্ট্রিবিউট করি এবং আমাদের প্রচুর কন্ট্রিবিউশন আসে, বন্ধু বান্ধব, দে নো দ্যাট আমাদের ইন্টেনশন ইজ সিনসিয়ার। সো এটি কতদিন ধরে চলছে? এই যে 11 বছর হয়ে গেল, আমি 2010-এ যখন কাজ ছাড়লাম পুরা, সেই বছরই আমরা শুরু করলাম। আমি বললাম যে দেখো, আমার সবসময় একটা স্যুপ কিচেন করার খুব ইচ্ছা ছিল, গরিবকে খাওয়াবার জন্য, সো গরিবদেরকে খাওয়াবার জন্য। সো তখন ইনফ্যাক্ট আমরা কুকড ফুড করতাম, কুকড ফুড করে আমরা বিলাতাম ছোট প্যাকেট করে। তারপর আমরা শুরু করলাম গুলশান সেন্ট্রাল মসজিদে, ওখানকার যে মাদ্রাসার বাবুর্চি, সে আমাদেরকে হেল্প করলো, সে রান্না করতো এবং আমরা ওখানে সামনেই বাউন্ডারি ওয়ালের সামনে একদম গরম খাওয়া, গরম ভাত, গরম তরকারি, এবং কত রকমের যে মানুষ আসতো খেতে, আপনারা দেখলে অবাক হয়ে যেতেন, এত ভালো লাগতো দেখতে, সব রকম মানুষ আসতো খেতে, রিক্সাওয়ালা, ফকির তো আসতোই, কিন্তু জানেন কিছু ব্লু কলার মানে বা অফিসের পিয়ন, ওরা আসতো এবং আমাদেরকে দেখলে একটু লজ্জা পেতে, একটু পিছনে সরে যেত। আমরা বলতাম এটা তো লজ্জা পাওয়ার কিছু নেই, আমরা তো খাওয়াচ্ছি, আপনারা আসেন খেতে, এনিবডি ইজ ওয়েলকাম। সো খাওয়াতাম। তারপরে কিছু একটা দেশে একটা খারাপ একটা ঘটনা হলো, আপনারা জানেন, ওটা 2016-এ তো হলো, হোলি আর্টিসান ঘটনার পরে কিছু কারণে ওরা গুলশান মসজিদ থেকে ওরা বললো যে আমরা আর এটা আপনাদেরকে এখানে করতে দিতে পারবো না আনফর্চুনেটলি। সো তখন আমাদেরকে ড্রাই ফুডে কনভার্ট করতে হলো, খুবই দুঃখের বিষয়। আমার আশা আছে যে আমরা আবার হট ফুড শুরু করতে পারবো, কারণ গরম খাওয়াটা খেয়ে যারা ব্যস্ত আছে কাজে, একটা গরম খাওয়া খেয়ে যে তৃপ্তিটা পায় ড্রাই ফুডে তো পায় না। এখন আমরা ড্রাই ফুড দেই, আমরা কলা, বান রুটি, একটা ডিম দেই,
এবং আমরা স্কুলেও পুষ্টিপূর্ণ একটা স্ন্যাক দিই ওদেরকে টিফিন। তো এই যে আপনি ছুটে চলেছেন এবং আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনার ভাষায় যে শেষ বয়সে আপনি কাজ শুরু করেছেন, তবে আমরা সেটা যদিও মানি না, তবে সামনের দিনগুলো নিয়ে আপনার পরিকল্পনা কি আপনার কাজের ক্ষেত্রে এবং আপনার এই যে সমাজ সেবা নিয়ে? কাজের ক্ষেত্রে তো অবশ্যই আমি খুবই অ্যাগ্রেসিভ ভাবে চলতে চাই। অ্যাগ্রেসিভ বলতে আমি খুব এনথুজিয়াস্টিক। আর্কিটেকচার ইজ ভেরি এক্সাইটিং, আর ইট হ্যাজ গন টু আ ডিফারেন্ট লেভেল নাও সারা পৃথিবীতে। ইটস নো লঙ্গার, পিপল আর exploring, people are experimenting, people are innovating, and that's what we want to do. Explore, innovate, and experiment. So সেই জন্য যেই কারণে অনেক সময় আইডিয়াল ক্লায়েন্ট পাওয়াও ডিফিকাল্ট। আমরা যেইটার জন্য পুরস্কার পেলাম স্টেটসম্যান, এটাকে বলবো আমি এটার থেকে আমি মাইনাস করতে পারবো না, কারণ উনি এত এনকারেজিং ছিলেন, উনি কখনো আমাদেরকে ধরে রাখেননি। আমরা যে এত ইনোভেশন ইউজ করলাম এই স্টেটসম্যানে, বলেন মেটেরিয়াল ইউজ নিয়ে, বলেন ফাংশনাল প্ল্যানিং নিয়ে, এটা কিন্তু ঢাকার যে কোনো একটা লাক্সারি অ্যাপার্টমেন্টের মতো প্ল্যানিং না, একদমই অন্যভাবে প্ল্যানিং করা। প্ল্যানিংয়ে আমরা ইনোভেশন ইউজ করলাম, মেটেরিয়াল ইউজও করলাম। এই যে আপনারা স্ক্রিনগুলো দেখেছেন বাইরের, এগুলো সব আমাদের ইন হাউস ডিজাইন করা, এগুলা কম্পিউটেশনাল ডিজাইন, প্যারামেট্রিক ডিজাইন বলে এটাকে। এবং আমরা সোশিও এনভায়রনমেন্টাল কিছু ইস্যুস কনসিডার করে সব কিছু ফাংশনাল প্ল্যানিংটা করেছি। নর্থ সাইডে সমস্ত ফাংশন ফেলেছি, পিছনে সব প্রাইভেটগুলো ইউজ করেছি। সো আগিয়ে যেতে চাই, আমরা ইন্টেরিয়ার্স করি কি আর্কিটেকচার করতে চাই এবং ভালো কাজ করতে চাই, জাস্ট ব্যবসা করার জন্য, আয় করার জন্য কাজ করতে চাই না। এবং ওরকমই ক্লায়েন্ট চাই যারা আমাদের সঙ্গে আর্কিটেকচারকে ভালোবেসে কাজ করবে। এবং আমরা উই বিন ভেরি লাকি, ইন্টেরিয়রও আমরা এরকম পেয়েছি। আমরা আইডিয়াস একটা কোম্পানিকে পেয়েছি, যিনি ইদ্রিস শাকুর সাহেব, উনি খুবই আর্কিটেকচার পছন্দ করেন। এরকম ক্লায়েন্টের সঙ্গে কাজ করে আর্কিটেক্ট ওদের ক্রিয়েটিভিটির ম্যাক্সিমামে আসতে পারে, কারণ দ্য ক্লায়েন্ট ডাজন্ট হোল্ড ইউ ব্যাক। এই কাজগুলো করতে চাই এবং এই কাজগুলোর পাশাপাশি আমি দেশের সেবার জন্য কিছু কাজ করতে চাই। আশা করি সুযোগ পাবো, এখন পর্যন্ত পাইনি, আমরা চেষ্টা করছি। কেরানীগঞ্জে আমরা কিছু কাজ পেয়েছি নসরুল হামিদ ফাউন্ডেশনের সঙ্গে। আমরা কেরানীগঞ্জে, উনি তো খুব চেষ্টা করছেন, কারণ কেরানীগঞ্জ আমার দেশ, আমার বাবার দেশ জিঞ্জিরা। সো আমার জন্য এটা খুবই একটা অন্যরকম একটা ফিলিং। সো ওখানে আমরা কিছু ডিজাইন সাবমিট করেছি, কারণ উনি ওই পুরো এলাকার উন্নতি প্রকল্প নিয়েছেন এবং দেশ সেবা করার জন্য ডিজাইন করতে চাই, দেশের যেটা ভালো হবে। এবং সবচেয়ে বড় যেটা আমার নিজের পার্সোনাল স্বপ্ন হলো লো কস্ট হাউজিং। এটাও আমি এখনও সুযোগ পাইনি, আমি আশা করছি যে আমি সুযোগ পাবো, কারণ যেটা আমি বললাম সেবামূলক কাজ করতে পছন্দ করি। এবং আমি আশা করি আমি কাজ ছেড়ে দেওয়ার আগে এবং মৃত্যুর আগে আমি দেশের সবচেয়ে আন্ডার প্রিভিলেজড এবং নিডি ওদের কাছে আমার এই প্রফেশনটাকে নিয়ে গিয়ে আমি ওদের লাইফস্টাইল, ওদের জীবনটাকে আরো সুন্দর করি। আমার কথা হলো আমরা বসে থাকবো আর দেখবো আর কিছু করবো না, এটা আমার জন্য একটা এটা হতেই পারে না। অ্যান্ড এভরি সিটিজেন অফ বাংলাদেশ হ্যাজ টু কন্ট্রিবিউট টু দ্যাট, বিকজ যেখানে আমাদের অর্থনৈতিক উন্নতি হচ্ছে এবং ডেভেলপমেন্ট হচ্ছে, ঠিক অপর পাশে আমাদের সোশ্যাল ভ্যালিউজ, মোরাল ভ্যালিউজ চেঞ্জ হয়ে যাচ্ছে। মানুষ নিষ্ঠুর হয়ে গেছে, মানুষ পিশাচ হয়ে গেছে। আমরা সারাক্ষণ শুনছি ছোটোখাটো জিনিস নিয়ে একজন আরেকজনকে খুন করে ফেলছে, টুকরো টুকরো করে ফেলছে। এইসব কি সোশ্যাল ভ্যালিউজ, মোরাল ভ্যালিউজ একদম নষ্ট হয়ে যাচ্ছে এবং এটা খুব ক্ষতি করছে আমাদেরকে। আমরা একদিকে উন্নতি হচ্ছে, আরেকদিকে আমরা নিচের দিকে নামছি। সো আই ফিল লাইক এভরি সিটিজেন হ্যাজ আ রেসপন্সিবিলিটি টু, অ্যান্ড করছে, প্রচুর এনজিওরা করছে। আমার কথা হলো আমিও কিছু করতে চাই। প্রচুর এনজিওরা করছে, সমাজসেবা কাজ প্রচুর চলছে, but I want to have my contribution, and I feel like every citizen of Bangladesh should feel like they should contribute to this betterment. এবং আপনাদের মতো যারা সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজে এসব নেতিবাচক খবর পড়তে চান না, তাদের জন্যই কিন্তু মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু স্যার উদ্যোগ নিয়েছেন যে সকালবেলা ঘুম থেকে উঠে যাতে একটা ইতিবাচক বাংলাদেশের চিত্র পাওয়া যায় এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা এরকম স্বপ্ন দেখেন সামাজিক মূল্যবোধের অবক্ষয় দূর করার জন্য, তাদের জন্য আসলে রাঙা সকাল। এবং আপনাকে আমরা এই অনুষ্ঠানে পেয়ে অনেক অনেক গর্বিত। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আপনাদের কাছে আমার অনেক ধন্যবাদ। আলোচনা করে খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে।